বেঙ্গলি লাভ স্টোরি শুধু তোমারই জন্য পরবর্তী পর্ব 13 নম্বর পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি সকলের আগের পর্বটা খুব ভালো লেগেছে। শুনতে থাকুন, শুরু করছি। যারা নতুন আমার শুনছেন তারা অবশ্যই আমার আগের গল্প আমার তুমি গল্পটা পুরোটা শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ওই গল্পটাও খুবই সুন্দর। শুরু করছি এই পর্ব। বছরের শেষ দিনটাও প্রায় তার সমাপ্তির সন্নিকটে পৌঁছে গেছে। নতুন বছরের শুরুর আর মাত্র 1 ঘন্টা বাকি। সবাই মেতে উঠেছে নতুনকে স্বাগত জানানোর আনন্দে। রাত্রিও বাদ নেই। এই মুহূর্তে তাকে দেখে কেউ বলতেই পারবে না একটু আগেই মন খারাপি মেঘগুলোর অবিরাম বর্ষণ কিছুতেই তার চোখের বাদ মানছিল না। প্রাণ খুলে আবার মেতে উঠেছে আনন্দে। আলেক, কুহেলি, নিশীথ, ফিলিক্স, ক্রেসিডা, অ্যামি সবাই একসঙ্গে এই মুহূর্তটাকে উপভোগ করছে। এরই মাঝে ধমনীতবাবু এসে রাত্রিকে ডেকে নিয়ে গেলেন। বিশেষ কয়েকজন ব্যক্তির সঙ্গে নাকি পরিচয় করাবেন। ড্যাড, কাদের সাথে আলাপ করাতে নিয়ে যাচ্ছ? আরে চল না, দেখতেই পাবি। ধমনীতবাবু রাত্রিকে নিয়ে একটা অপেক্ষাকৃত ফাঁকা দিকে এগোলেন। একটা গোল সুদৃশ্য টেবিল ঘিরে বসে রয়েছেন 4 জন অপরিচিত ব্যক্তি। তাদের মধ্যে 3 জনের মুখ রাত্রি সেখানে পৌঁছানোর আগেই দেখতে পেল, তবে পিছনে ফিরে বসে থাকায় একজনের চেহারা আপাতত দেখা যাচ্ছে না। ধমনীতবাবু রাত্রিকে নিয়ে সেই ব্যক্তিদের কাছে পৌঁছে হাসি মুখে বললেন, মিট মাই ডটার রাত্রি অ্যান্ড ঋতু, দে আর মাই স্পেশাল গেস্ট। স্পেশাল গেস্ট শুনেই রাত্রি বুঝতে পারল এরাই সেই আমেরিকা থেকে আগত ক্যাম্পবেল কনস্ট্রাকশনের বিশেষ অতিথিরা। ধমনীতবাবু ও রাত্রিও ওনাদের সঙ্গে বসলেন। শুরু হলো আলাপ পর্ব। ধমনীতবাবু এক এক করে সবার সঙ্গে পরিচয় করাতে লাগলেন। রাত্রিও হেসে সকলের সঙ্গে আলাপ করছে। ঠোঁটে তার মিষ্টি হাসিটা ছড়িয়ে আছে। ইনি মিস্টার ক্যামেরন ক্যাম্পবেল, চেয়ারম্যান অফ ক্যাম্পবেল কনস্ট্রাকশন। এই ভদ্রলোকটিকে দেখলেই বোঝা যায় ইনি একজন অভিজাত ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। কথার ভঙ্গিমাও অন্যদের থেকে বেশ আলাদা। সব থেকে যেটা রাত্রির ভালো লাগলো, এনার মধ্যে আভিজাত্য আছে কিন্তু দম্ভ নেই। বাকি 2 জন ব্যক্তি ওনার সহকারী, এবং শেষ যে ব্যক্তিটির সঙ্গে ধমনীতবাবু পরিচয় করালেন তাকে দেখে রাত্রি একটু হলেও যেন অস্বস্তি বোধ করল। আর এই হলো মিস্টার ক্যাম্পবেলের একমাত্র পুত্র এবং ক্যাম্পবেল কনস্ট্রাকশনের সিইও রোয়ান ক্যাম্পবেল। রাত্রির ঠোঁটের হাসিটা একটু যেন কমে এলো। কিছুটা অস্বস্তি, কিছুটা বিস্ময় নিয়ে রাত্রি রোয়ানের দিকে তাকিয়ে কিছুক্ষণ কিছু না বলেই তাকিয়ে রইল। রোয়ানের দৃষ্টিতে অবশ্য কোনো বিস্ময় বা অস্বস্তি কোনোটাই নেই। বুঝতে তো নিশ্চয় পেরেছেন রাত্রি কেন রোয়ানকে দেখে একটু অস্বস্তি বোধ করছে, কিন্তু তাও আমি বলে দিচ্ছি। রাত্রি তখন যে অপরিচিত ব্যক্তিটির সঙ্গে ধাক্কা লেগেছিল সে আর কেউ নয়, এই রোয়ান ক্যাম্পবেল। রোয়ান একটু হেসে ওর ডান হাতটা হ্যান্ডশেকের জন্য এগিয়ে দিয়ে বলল, আমাদের আগেও দেখা হয়েছে, রাইট? রাত্রি আলতো করে সবে রোয়ানের হাতটা স্পর্শ করেছিল, তখনই এমন একটা কথা শুনে অবাক হয়ে গেল। রাত্রি কিছুটা যেন সম্ভ্রান্ত হয়ে পড়ল। এখন কি এই রোয়ান নামক ব্যক্তিটি তাদের আলাপের ওই ঘটনার কথা বলবে নাকি সবাইকে সামনে? রাত্রি ব্যস্ত হয়ে অন্য কিছু একটা বলতে যাচ্ছিল, তবে তার আগেই ধমনীতবাবু অবাক হয়ে বললেন, ঋতু, তোর রোয়ানের সঙ্গে আগেই আলাপ হয়েছে? কই, আমাকে বলিসনি তো। রাত্রি কি বলবে বুঝে উঠতে পারল না। এখন এভাবে সবার সামনে কি তখনকার কথাটা বলা যায় নাকি? তবে রাত্রির কিছু বলতেই হলো না। তাকে অবাক করে দিয়ে তার আগেই রোয়ান হেসে বলে উঠল, বলার মতো আলাপ নয় আঙ্কেল, এখানে এসেই এন্ট্রান্সের কাছেই ওনার সাথে দেখা হয়েছিল। রোয়ানের থেকে বেশি আর কিছু বলল না। এর থেকে বেশি রোয়ান আর একটা কথা বলল না। এটা দেখে রাত্রি যেন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। সবার সামনে, বিশেষ করে যদি ধমনীতবাবুর সামনে রোয়ান বলতো যে রাত্রি ঠিক কোন পরিস্থিতিতে ছিল, ও কাঁদছিল, তাহলে কি হতো কি জানে। একে তো তার বিখ্যাত তারকার প্রতিচ্ছবির জন্য সেটা মোটেও উপযুক্ত হতো না, আর তার থেকেও বড় কথা, একবার যদি তার ড্যাড জানতে পারতেন যে তার ঋতুর চোখে জল এসেছে, তাহলে হয়তো এখানে সবার সামনেই প্রশ্নের তীর ছুটতে আরম্ভ করে দিতেন। তখন যে রাত্রি সবটা কি করে সামাল দিত তা একমাত্র ঈশ্বরই জানেন। রাত্রি একবার একটু রোয়ানের দিকে তাকিয়ে দেখল সে এখনো হাসি মুখে তার দিকেই তাকিয়ে আছে। রাত্রির আবার অস্বস্তি হতে লাগলো। এভাবে একজন অচেনা ব্যক্তির সামনে নিজের দুর্বল দিকটা প্রকাশ হয়ে গেলে অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। রাত্রি 2-4টে সৌজন্যমূলক কথা ছাড়া আর বিশেষ কোনো কথা বলল না। কিছুক্ষণ কথা বলার পর ধমনীতবাবু রাত্রিকে বললেন, ঋতু,
তুই রোয়ানকে নিয়ে আলেক, কুহেলি ওদের কাছে চলে যা। 31st নাইটের পার্টিতে এসে এখানে আমাদের মধ্যে থেকে তোরা কি করবি? রাত্রির এই প্রস্তাবটা বিশেষ পছন্দ হলো না। সে এই মুহূর্তে রোয়ানকে এড়িয়ে যেতে চাইছে, আর সেখানে ধর্মনীতবাবু কিনা তাকে সঙ্গ দিতে বলছেন। রাত্রি একটু ইতস্তত করে বলল, বাট ড্যাড, উনি তো কাউকেই চেনেন না, উনি শুধু শুধু বোর হবেন আমাদের সাথে গিয়ে। আলাপটা না হলে চিনবে কি করে ঋতু? তুই সবার সাথে গিয়ে আলাপ করিয়ে দে রোয়ানের। এমনিতেই রোয়ান খুব আলাপি ছেলে, দেখলি না আমাকে কি সুন্দর আঙ্কেল বলে ডাকলো, খুব মিশুখে ছেলে। শেষের কথাগুলো অবশ্যই উনি এমনভাবে বললেন যাতে শুধুমাত্র রাত্রি শুনতে পায়। রাত্রি আর কিছু বলার মতো খুঁজে পেল না। তার বাবার যে এই রোয়ানকে বেশ পছন্দ হয়েছে বোঝাই যাচ্ছে। রাত্রির যে অপছন্দ হয়েছে তা নয়, অবশ্য পছন্দ অপছন্দের কথা তো এখন আসবে যখন ঠিকমতো আলাপ হবে। ওদের আলাপ তো শুধু পরিচয় পর্ব পর্যন্তই হয়েছে, কিন্তু কথার আদান প্রদান না হওয়া পর্যন্ত তো আর পছন্দ অপছন্দের কথা ওঠে না, তাই না? তবে রাত্রির অস্বস্তি হওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু এখন আর উপায় নেই। ইতিমধ্যে ধর্মনীতবাবু একই প্রস্তাব রোয়ানকেও করেছেন এবং সে সানন্দে সেই প্রস্তাবটা গ্রহণও করে নিয়েছে। রাত্রি আর উপায় না পেয়ে অল্প একটু হাসার চেষ্টা করে রোয়ানের দিকে তাকিয়ে বলল, আসুন। রোয়ান হাসি মুখে উঠে রাত্রির সঙ্গে এগোতে লাগলো। রাত্রি যে নিজে থেকে কথা বলবে না সেটা বলাই বাহুল্য। রোয়ান কিন্তু চুপচাপ থাকার মতো মানুষ নয়। রাত্রিকে খুব অবাক করে দিয়ে সে বলে উঠল, আমার একটা থ্যাঙ্কস বোধহয় পাওনা উচিত। রাত্রি হাঁটা থামিয়ে অবাক হয়ে তাকালো রোয়ানের দিকে। রোয়ান তখনও হাসছে। রাত্রিকে অবাক হতে দেখে সে বলল, এত অবাক হওয়ার মতো কিছু বলিনি তো আমি। একটু আগে আমি তোমাকে হেল্প করলাম, তার পরিবর্তে একটা থ্যাঙ্কস অন্তত আমি পেতেই পারি, তাই নয় কি? রাত্রি তবুও অবাক চোখে তাকিয়ে আছে তার দিকে। তার অবাক হওয়ার কারণ কিন্তু শুধু রোয়ানের বলা কথাগুলো নয়। এমন কথা সে আশা করেনি ঠিকই, তবে রাত্রি সেগুলো শুনে যতটা না অবাক হয়েছে তার থেকেও বেশি অবাক হয়েছে রোয়ানের ভাষা শুনে। সে স্পষ্ট হিন্দিতে কথাগুলো বলল, কোনো রকম জড়তা ছাড়াই। যদিও উচ্চারণে কিছুটা আমেরিকান ভঙ্গি মিশেছে, তবুও যথেষ্ট স্পষ্ট হিন্দিতেই রোয়ান কথাগুলো বলল। রাত্রি এখনও বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে রোয়ান বুঝতে পারল রাত্রি কেন অবাক হয়েছে, কিন্তু তাও বলল, তোমার থ্যাঙ্কস বল যদি আপত্তি থাকে তবে বলতে হবে না, তাই বলে এত অবাক হওয়ার তো কিছু নেই। রাত্রি এবার মুখ খুলল, বিস্মিত ভাবটা বজায় রেখেই বলল, আপনি হিন্দি বলতে পারেন? রোয়ান হেসে বলল, শুধু হিন্দি নয়, আমি আরও অনেক ল্যাঙ্গুয়েজ বলতে পারি। রাত্রি আর কিছু বলল না, চুপচাপ আবার হাঁটতে লাগলো। রোয়ান রাত্রির পাশে হাঁটতে হাঁটতে বলল, তাহলে থ্যাঙ্কসটা আর পেলাম না, তাই তো? রাত্রি ভুলেই গিয়েছিল কথাটা। এবার আবার খেয়াল হয় বলল, আপনি আমাকে হেল্প করেছেন ঠিকই, কিন্তু সিচুয়েশনটাও তো আপনারই ক্রিয়েট করা, তাই না? প্রসঙ্গটা না তুললেই তো সব ঠিকই থাকতো। আপনার আমাকে হেল্প করার প্রয়োজনই হতো না, তাই থ্যাঙ্কস বলার মনে হয় না খুব একটা প্রয়োজন আছে, তাই না? রাত্রির এমন অস্বস্তিতে চলে গিয়ে রাগ হচ্ছে, কিছুটা বিরক্তও লাগছে। একে তো তখন অনিচ্ছাকৃতভাবে অমন একটা বিব্রতকর পরিস্থিতিতে রোয়ানের সঙ্গে ধাক্কা লাগলো, তারপর ও তার দুর্বল দিকটা না চাইতেও এই অপরিচিত ব্যক্তিটি দেখে নিল। তারপরে আবার এখন এই অতিরিক্ত কথা বলা রাত্রির একটুও পছন্দ হচ্ছে না। রাত্রির মনে হচ্ছে রোয়ান বড্ড বেশি কথা বলছে তার সাথে, মানে যেটা বলার নয় সেটাও বলছে। এখন তো এটা বলার কোনো প্রয়োজনই ছিল না যে ওদের আগেও দেখা হয়েছে। নিজেই একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে নিজেই সেটা সামাল দিয়ে এখন আবার ধন্যবাদের দাবি নিয়ে হাজির হয়েছে। আর এখন তো ঠিকমতো পরিচয়ও হয়নি, শুধু একে অন্যের নামটাই জানে। তাতেই এত কথা বলার কি আছে রাত্রি বুঝে পাচ্ছে না। রাত্রি রোয়ানের সঙ্গে সঙ্গে ধর্মনীত বাবুর ওপরও রাগ হতে লাগলো। কী প্রয়োজন ছিল রোয়ানকে তার সঙ্গে পাঠানোর? নিজের মনেই বিড়বিড় করে বলে উঠল রাত্রি, আমার সাথে এসব হওয়ার ছিল, কখন যে এর কাছ থেকে মুক্তি পাবো কে জানে। কুহেলিরা সবাই একসঙ্গে বসে আড্ডায় মেতে রয়েছে। ফিলিক্সের সাথে অল্প সময়ে সবার বেশ ভালোই আলাপ জমে উঠেছে। কুহেলির সাথে ক্রেসিডার তো আগেই আলাপ হয়েছে, তাই আড্ডাটা জমে উঠতে বেশি সময় লাগেনি। রাত্রি বেশ কিছুক্ষণ পরেও ফিরছে না দেখে ক্রেসিডা একটু ব্যস্ত হয়ে কুহেলিকে বলল, রিট সেই কখন আঙ্কেলের সাথে গেল, এখনো এলো না কেন? 12টা তো বাজতে গেল। কুহেলিও একই কথা ভাবছিল। ক্রেসিডার কথায় একবার রাত্রি যেদিকে গিয়েছিল সেদিকে তাকাতেই দেখতে পেল রাত্রি ওদের দিকেই আসছে। কুহেলি হেসে ক্রেসিডাকে বলল, ওই তো রাত্রি আসছে।
কেসিটা সেদিকে তাকিয়ে রাত্রিকে দেখে উত্তেজিত হয়ে বলল, ও রিট, কতক্ষণ লাগালে তুমি? কুহেলি বা ক্রেসিডা কেউই রোয়ানকে এখনো পর্যন্ত লক্ষ্য করেনি। আর পুরুষ মণ্ডলীর তো নিজেদের আলোচনা ছাড়া অন্যদিকে তাকানোর কোনো সুযোগই হয়নি। রাত্রি সবার সাথে বসে রোয়ানকেও বসতে বলল। এতক্ষণে কুহেলি আর ক্রেসিডা তাকে লক্ষ্য করল, তবে তেমন কোনো কৌতূহলের উদ্রেক হলো না। বোধহয় ভেবেছে রাত্রির কোনো বন্ধু হবে। নিশীথ, আলেক আর ফিলিক্সের এতক্ষণে খেয়াল হয়েছে যে রাত্রি ফিরে এসেছে এবং আরও একজন অপরিচিত ব্যক্তিও তার সঙ্গে রয়েছে। রাত্রি একটু হেসে সকলের সঙ্গে রোয়ানের পরিচয় করিয়ে দিল। রোয়ানের পরিচয় পেয়ে এবার আলেক একটু কৌতূহলী হয়ে বলল, ইফ আই এম নট রং, আপনি এই ইয়ারে ইউএসএতে বিজনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বেস্ট বিজনেসম্যানের অ্যাওয়ার্ড পেয়েছেন, রাইট? রোহান একটু বিনয়ী হাসির ছোঁয়া ঠোঁটের কোণায় এনে বলল, ইয়েস, আমিও কিন্তু আপনাদের দুজনেরই নাম শুনেছি। মিস্টার আগারওয়ালের ফ্যাশন হাউস তো ইউএসএ রীতিমতো পপুলার, আর আপনাদের ওঙ্কার গুরুসের লাস্ট প্রজেক্টটা তো ইন্টারন্যাশনাল মার্কেটে বেশ ভালোই প্রভাব বিস্তার করেছে। আপনাদের দুজনের সাথেই যে এখানে এই পার্টিতে এসে একসাথে আলাপ হবে আমি ভাবিনি। নাইস টু মিট ইউ বোথ। রোহান পুরো কথাগুলো কিছুটা বাদে সবটাই পরিষ্কার হিন্দিতে বলায় নিশীথ ব্যতীত রাত্রির মতোই উপস্থিত সবাই অবাক হয়েছে। আলেক বিস্মিত হয়ে রাত্রির করা প্রশ্নটা আরও একবার করেই ফেলল রোয়ানকে, আপনি এত ভালো করে হিন্দিতে বলতে পারেন? উত্তরটা রোয়ানের বদলে নিশীথের কাছ থেকে ভেসে এলো। নিশীথ তার পরিচিত হাসিটা ঠোঁটে এনে বলল, শুধু হিন্দি নয় আলেক, মিস্টার রোয়ান ক্যাম্পবেল মোর দ্যান 15 ল্যাঙ্গুয়েজ জানেন। এটা শুনে বাকিরা যথেষ্ট অবাক হলো। না, রোয়ান 15টার বেশি ভাষা জানে বলে মনে নয়, কথাটা নিশীথ জানে বলে। রোয়ানও যথেষ্ট অবাক হয়েছে, হাসি মুখে বলল, আপনি কি করে জানলেন? আমার তো যতদূর মনে পড়ছে আমি কোনো ইন্টারভিউতে এই কথাটা বলিনি। নিশীথ বলল, এটা জানার জন্য ইন্টারভিউয়ের কোনো প্রয়োজন আছে কি? আপনি বেশিরভাগ সময় বিজনেসের সূত্রে যে কান্ট্রিতেই যান কোনো ইন্টারপ্রেটার ছাড়াই যান, সেটাই কি যথেষ্ট নয় এটা বোঝার জন্য? সব কান্ট্রিতে তো আর শুধু ইংলিশে কাজ হয় না, না? রোয়ান একটু হাসল, নিশীথের দিকে সপ্রশংস দৃষ্টিতে তাকিয়ে বলল, ইউ আর রাইট, সেভাবে দেখতে গেলে এটা খুব সহজেই বোঝা যায়, কিন্তু আজ পর্যন্ত কেউ বুঝতে পারেনি। আপনিই প্রথম। আই মাস্ট সে, আপনি অন্য সবার থেকে ব্যতিক্রম। নিশীথকে রোয়ান বলল। সেই কথা শুনে রাত্রির ঠোঁট জুড়ে আপনা থেকেই এক চিলতে হাসি ছড়িয়ে পড়ল। নিশীথ যে বাকিদের থেকে কতটা আলাদা এটা বোধহয় তার থেকে ভালো কেউ জানে না। আর এই ব্যতিক্রমী চরিত্রের বৈশিষ্ট্যগুলোই তো নিশীথকে এতটা আকর্ষণীয় করে তোলে। রাত্রি কিছু বলল না, চুপচাপ শুধু সবার কথা শুনছে। আলেক একবার নিশীথের দিকে তাকিয়ে রোয়ানকে উদ্দেশ্য করে বলল, এটা আপনি ঠিক বলেছেন, নিশীথের মতো আপনি আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবেন না। নিশীথ একটু হেসে বলল, তাহলে কি খুঁজলে আপনার মতো আরও কয়েকজন আলেককে পাওয়া যাবে বলছেন? কারুর মতো কেউ হয় না আলেক, আমরা সবাই যার যার নিজের মতোই, সবাই সবার থেকে ব্যতিক্রম। আলেক বলল। কুহেলি বলে উঠল, সে আপনি যাই বলুন, এখানে উপস্থিত যারা আপনাকে চেনে তারা সবাই আমার সঙ্গে অ্যাগ্রি করবে। কি কুহেলি, আমি কি কিছু ভুল বললাম? কুহেলি একটু হেসে বলল, একদমই না আলেক, তুমি ঠিকই বলেছ। ওদের এই কথোপকথন হয়তো আরও কিছুক্ষণ চলতো, কিন্তু হঠাৎ সমস্ত মিউজিক থেমে গিয়ে একটা ঘোষণা শোনা গেল। নতুন বছরের শুভারম্ভের আর মাত্র কয়েক মুহূর্তের ব্যবধান অবশিষ্ট। শুরু হলো কাউন্টডাউন। সবাই একসাথে মিলিত স্বরে আনন্দ, উৎসাহ আর উত্তেজনার সঙ্গে গণনা করতে লাগলো বছরের শেষ 10টি মুহূর্ত। অবশেষে এলো সেই মুহূর্ত যখন ঘড়িতে 3টে কাঁটা একযোগে 12টার ঘর স্পর্শ করল, আর সমগ্র পরিবেশটা মুখরিত হয়ে উঠল উল্লাসের আনন্দ কলরবে। চারিদিকে এখন শুধু একটাই কথা শোনা যাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার। সবাই একে অন্যকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ব্যস্ত। আবার বেজে উঠছে মিউজিক, সবাই আবার মেতে উঠেছে উল্লাসে। আলেক সবার আগে কুহেলির কানের কাছে তার মুখটা এনে মৃদু স্বরে বলল, হ্যাপি নিউ ইয়ার কুহু, কথা দিলাম এই নতুন বছরে আমাদের ভালোবাসা আরও গভীর হবে। কুহেলি ঠোঁটের হাসিটা প্রশস্ত হলো। আলেক প্রতি বছর এই দিনটায় এই কথাটাই বলে, আর শুধু মুখেই বলে না, কাজেও তার কথার প্রতিফলন দেখতে পায় কুহেলি।
কুহেলি অনুভব করে যত দিন যাচ্ছে সত্যিই ততই যেন আরও গভীর থেকে গভীরতর হয়ে উঠছে ওদের ভালোবাসাটা। এই ক্রমবর্ধমান ভালোবাসা হয়তো সত্যিই কোনো সীমা নেই। ক্রেসিডাও রাত্রিকে জড়িয়ে ধরে তাকে নতুন বছরের অভিনন্দন জানাতে ব্যস্ত। একে একে সবার মধ্যেই নতুন বছরের শুভেচ্ছার আদান প্রদান হলো। রাত্রি নিশীথকে যখন হাসি মুখে শুভেচ্ছা জানালো তখন নিশীথ একটু হেসে বলল, হ্যাপি নিউ ইয়ার রাত্রি। নতুন বছরে সবাই কোনো না কোনো রেজলিউশন নেয়, তুমি কি রেজলিউশন নিচ্ছ? রাত্রি তেমনই হাসি মুখে বলল, আমি কোনোদিনও কোনো রেজলিউশন নিইনি, এবারও নেব না। কেন, তুমি প্রতি বছর রেজলিউশন নাও বুঝি? প্রতি বছর নয়, তবে একবারই নিয়েছিলাম, নিশীথ রাত্রিকে বলল। রাত্রি বলল, আজও সেটা মেনটেন করো, সেই প্রমিসটা। কি মনে হয় তোমার? রাত্রি হাসল। আসলে উত্তরটা সে এমনিতেই জানে। নিশীথ একবার কোনো কথা দিলে তার অন্যথা হয় না। ও যদি কাউকে কোনো প্রমিস করে তার অন্যথা কোনো দিন হবে না। রাত্রি তাই এবার প্রশ্ন পরিবর্তন করে বলল, কি রেজলিউশন ছিল জানতে পারি কি? না। নিশীথ এমন মুখের ওপর না বলে দেবে এটা রাত্রি ভাবতে পারেনি। তবে সামনের ব্যক্তিটি নিশীথ আগারওয়াল, সে যে কখন কি করবে কেউ জানে না। তবে রাত্রির খারাপ লাগলো না, একটু হেসে বলল, বেশ, বলতে হবে না। তো এবারও কোনো রেজলিউশন নেবে নাকি? প্রয়োজন নেই, কিন্তু তোমার একটা রেজলিউশন নেওয়ার একান্তই প্রয়োজন রাত্রি। রাত্রি একটু অবাক হয়ে বলল, আমার? কেন? আমার আবার রেজলিউশন নেওয়ার কি দরকার? আর কি রেজলিউশন নেব আমি? মিউজিকটা বেশ জোরেই বাজছে, দুজনকে একটু গলা তুলি কথা বলতে হচ্ছে। তবে এবার নিশীথ হঠাৎ রাত্রির বেশ কিছুটা কাছে সরে এসে কানের কাছে মুখটা নামিয়ে আনলো। হঠাৎ করে নিশীথ এতটা কাছে চলে আসায় রাত্রির হৃৎস্পন্দন যেন তার শাসন অমান্য করেই একটু দ্রুত হলো। সেই গতি আরও কিছুটা বৃদ্ধি পেল যখন নিশীথের উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া রাত্রির নিজের কানের কাছে অনুভব করলো। সেই অচেনা ঘ্রাণটা আবারও আঘাত হানল রাত্রির ঘ্রাণেন্দ্রিয়তে। চোখ দুটো বুজে আসতে চাইছে, কিন্তু এবার রাত্রি নিজেকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হলো। অন্তরের অনুভূতির তোলপাড়গুলো অন্তরেই সীমাবদ্ধ রইল। নিশীথ রাত্রির কানের কাছে মুখটা এনে বলল, চোখের জলটা এবার একটু কম খরচ করার রেজলিউশনটা তুমি নিতেই পারো। কথাটা বলে নিশীথ রাত্রির দিকে তাকিয়ে শুধু একটু হাসল। রাত্রির মনটা আবারও একটা ভালো লাগায় ভরে উঠল। নিশীথের হাসির ছোঁয়াতেই হয়তো তার ঠোঁটের মিষ্টি হাসিটাও আরও কিছুটা প্রশস্ত হলো। রাত্রি সেই হাসির সুরেই নিশীথকে বলে উঠল, বেশ, আজ তবে লাইফের প্রথম রেজলিউশনটা নিয়ে নিলাম। উত্তরে নিশীথ শুধু হাসল। এই ঘটনাটা আর আলেখ লক্ষ্য করল না, কারণ সে তো এখন কুহেলির সঙ্গে একটু প্রেমময় মুহূর্ত যাপনে ব্যস্ত। এদিকে রোয়ানও ফেলিক্স আর ক্রেসিডার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত। রোয়ান ছেলেটা সত্যিই বেশ মিশুকে, সবার সঙ্গে আলাপ জমিয়ে নিতে খুব বেশি সময় লাগেনি তার। আলাদা করে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না সে এত বড় বিশিষ্ট একজন ব্যক্তিত্ব। তার পিতার মতোই তার ব্যক্তিত্বেও রয়েছে রুচিসম্পন্ন আভিজাত্যের ছাপ, কিন্তু দম্ভের লেশমাত্র নেই। রোয়ান এবার নিশীথ আর রাত্রির কাছে এসে বলল, হ্যাপি নিউ ইয়ার মিস্টার আগারওয়াল। হ্যাপি নিউ ইয়ার মিস রাত্রি। নিশীথ হেসে তাকে অভিবাদন জানালো। রাত্রিও হাসি মুখে তাকে শুভেচ্ছা জানালো। এখন আর রাত্রির রোয়ানকে দেখলে বিরক্ত লাগছে না। আসলে রোয়ানের সঙ্গে সেভাবে আলাপ না হলেও মানুষটা যে মন্দ নয় সেটুকু রাত্রিও বুঝতে পেরেছে। সবার সঙ্গে আরও কিছুক্ষণ বেশ আনন্দে অতিবাহিত হলো। এরপর একে একে সবাই ফিরে যেতে শুরু করলো। ক্রেসিডা আর ফেলিক্স দুজনকেই রাত্রি থেকে যেতে বলল, কিন্তু দুজনের কেউই রাজি হলো না। ক্রেসিডা ফেলিক্সের সাথেই লন্ডনে ফিরে গেল। কিছুক্ষণ পরে মিস্টার ক্যামেরন ক্যাম্পবেল আর রোয়ানরাও বিদায় নিল। রোয়ান অবশ্য যাওয়ার আগে রাত্রিকে বলে গেল, চিন্তা নেই, আমি কাউকে কিছু বলবো না। সুপারস্টার রাত্রি আহুজার ইমেজে কোনো এফেক্ট পড়বে না। রোয়ানের হাসি মুখটা দেখে রাত্রি বুঝল যে রোয়ান নিছকই মজা করেই কথাগুলো বলেছে, কিন্তু তাও রাত্রি রাগ হলো। তবে রাগ হলেও কিছু বলতে পারল না, কারণ সেখানে ধমনীতবাবু সহ আরও অনেকেই উপস্থিত রয়েছেন।
রোয়ান কথাটা রাত্রির কিছুটা কানে এসে এমনভাবে বলেছে যাতে শুধুমাত্র রাত্রি শুনতে পায়, কিন্তু এখন রাত্রির পক্ষে সেটা করা সম্ভব নয়, তাই অজ্ঞতা চুপ করতে থাকতে হলো। রোয়ানরা চলে যাওয়ার পরে এবার নিশীথ বিদায় নিতে চাইলে শুধু রাত্রি নয়, ধমনীতবাবু আপত্তি করলেন। ধমনীতবাবু বললেন, তুমি আজও এত রাতে ফিরে যাবে? সেদিনও তো ফিরে গিয়েছিলে নিশীথ, আজ থেকে যাও, অনেকটা রাত হয়েছে। সরি আঙ্কেল, আমি আজকেও থাকতে পারবো না, আমাকে আজই লন্ডন ফিরতে হবে। ভোরের ফ্লাইটেই আমি ইন্ডিয়া ফিরে যাচ্ছি, আমি এখন ডাইরেক্ট এয়ারপোর্টেই যাব। এবার রাত্রি বলল, কালকেই যেতে হবে, একদিন পরে যেও। নো রাত্রি, আই হ্যাভ টু গো। ধমনীতবাবু আরও কয়েকবার থাকার কথা বললেন নিশীথকে, এমনকি আলেখ আর কুহেলিও বলল, কিন্তু নিশীথ কিছুতেই রাজি হলো না। অনিশা দেবী এতক্ষণ তার পরিচিত নিমন্ত্রণ দিয়ে ব্যস্ত ছিল, এখন তারা বিদায় নেওয়ার পর ধমনীতবাবুর পাশে এসে দাঁড়িয়েছেন। নিশীথ সবার এত অনুরোধের পরেও থাকতে রাজি হচ্ছে না দেখে এবার অনিশা দেবী বললেন, তোমার যাওয়াটা মনে হচ্ছে খুবই জরুরি নিশীথ। নিশীথ একটু হেসে বলল, হ্যাঁ আন্টি, অ্যাকচুয়ালি আমি মমকে কথা দিয়ে এসেছি, বছরের প্রথম দিনটা বাড়িতে ফ্যামিলির সঙ্গে স্পেন্ড করব। অনিশা দেবী একটু হেসে বললেন, বেশ, তবে তোমাকে আর আটকানো ঠিক হবে না। সারা বছর তোমাদের মতো ব্যস্ত সন্তানদের তো কাছে পাওয়া যায় না, এরকম দু একটা দিন পাওয়া যায়। তোমার মায়ের দিকটা আমি বুঝতে পারছি, আমিও তো সেই একই দলই পড়ি। রীতিও তো বাড়িতে আসে না বললেই চলে, এরকম বিশেষ কিছু দিনেই যা ওকে কাছে পায় একটু। তুমি যাও নিশীথ, তবে রাত অনেক হয়েছে, সাবধানে যেও। অনিশা দেবীর কথার পরে আর কেউ কিছু বলল না। নিশীথ হেসে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বাকি সবাই যে যার ঘরে ফিরে গেল। এত হৈহুল্যের পর সবাই ক্লান্ত, বিশেষ করে রাত্রি তো খুবই ক্লান্ত। তার মনের ওপর দিয়ে সাময়িকভাবে যে ঝড় বয়ে গেছে সেটাও নেহাত ফেলনা নয়, আর শারীরিক ক্লান্তি তো আছেই। রাত এখন অনেক, ধীরে ধীরে সবার চোখেই নেমে এলো ঘুম। কিছুক্ষণ আগেও বাড়িটা গমগম করছিল, আর এখন নিস্তব্ধ, নিঝুম। আজকের পর্বটা এখানেই শেষ করছি। আশা করি পর্বটা খুবই ভালো লেগেছে। একটা নতুন ক্যারেক্টার এন্ট্রি তো হয়েই গেল, রোয়ান ক্যাম্পবেল। এই যে ক্যারেক্টারটা এলো, এরা রাত্রি নিশীথের জীবনে এবং সবার জীবনে কী প্রভাব ফেলতে চলেছে সেটা অবশ্যই শুনতে থাকুন। আগামীতে আরও ইন্টারেস্টিং হতে চলেছে স্টোরিটা, শুনতে থাকুন। আর আমার তুমিটা অবশ্যই শুনে নেবেন, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আজকের মতো এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং মতামত করে জানাবেন কেমন লাগছে। আজকে এই পর্ব খুব তাড়াতাড়ি ফিরব নতুন পর্ব নিয়ে। ধন্যবাদ।